হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এমন এক মুভির গল্প যেটা কিনা পুরো ভারতে ব্যান করে দেওয়া হয়েছিল। কারণ এই মুভিটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যেকার এক কুখ্যাত সত্য ঘটনার উপরে ভিত্তি করে বানানো হয়েছিল, যেটা কিনা কিছু পলিটিশিয়ানদের একদমই পছন্দ হয়নি। তাই মুভিটি রিলিজ হওয়ার কিছুদিনের মধ্যেই ব্যান করে দেওয়া হয়। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের মুভির গল্প, দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল। তো মুভির শুরু হয় বাংলাদেশের মধ্যে হওয়া এক দাঙ্গাকে দেখিয়ে, যেখানকার সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছিল আর সেখানকার হিন্দু মহিলাদেরকে জোর করে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল। এখানে আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম হলো সুহাসিনী। সে কিছু মেয়েদের সঙ্গে একটা জায়গায় লুকিয়েছিল। সে অন্য মেয়েদেরকে বলতে থাকে, এই দাঙ্গায় আমার পুরো পরিবার শেষ হয়ে গিয়েছে। তখন অন্য একটি মেয়ে বলে ওঠে, আমাদের হিন্দু হওয়াটা কি এত বড় অপরাধ? এটা শোনার পর সুহাসিনী বলে, যেই দেশ শরিয়াহ কানুন ও মৌলবীদের ইশারায় চলে সেখানে এমনটা হবে এটাই তো স্বাভাবিক। তখন সেখানে উপস্থিত অন্য এক মহিলা বলে ওঠে, সেই এজেন্টটা কোথায় গেল যে কিনা আমাদেরকে বলেছিল বর্ডার পার করিয়ে ইন্ডিয়ায় নিয়ে যাবে? ঠিক তখনই সেখানে সেই এজেন্ট চলে আসে এবং তাদেরকে বলে, সবাই তৈরি থেকো, দুদিনের মধ্যে তোমাদেরকে ইন্ডিয়ায় পৌঁছে দেওয়া হবে, কিন্তু এর জন্য প্রচুর টাকা লাগবে। এর দুদিন পর এজেন্ট সুহাসিনী সমেত সমস্ত মেয়েদেরকে এক মুসলিম ডিলারের হাতে তুলে দেয়। এরপর এই সকল মহিলাদের সমস্ত দায়িত্ব এখন এই ডিলারের উপর ছিল। সেই ডিলার তাদেরকে বলে, আমাদের সবাইকে এখন এই ভয়ঙ্কর সুন্দরবন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে, যেখানে জঙ্গলি জন্তু জানোয়ারের বিপদ রয়েছে। সবাই নিজেদের জীবনের দায়িত্ব নিজেরাই নেবে। এদের মধ্যে কিছু লোক বর্মার হাত থেকে বাঁচিয়ে পালিয়ে এসেছিল। তাদের সবাই লক্ষ্য ছিল একটাই, যে কোনো উপায়ে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গে শরণার্থী হওয়ার। এরপর একে একে সবাই নৌকাতে চড়ে বসে। ঠিক তখনই সেই ডিলার একটা ছোট মেয়েকে উঠিয়ে নেয়। মেয়েটার মা তার বাচ্চার জন্য চিৎকার করে বলতে থাকে, দয়া করে আমার মেয়েকে ছেড়ে দাও। তখন সেই ডিলার বলে, আমি তো একে নিজের বেগম বানাবো। বেচারি মায়ের কাছে কান্না করা ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। পরের দিন সকালেই তারা সবাই অবশেষে ওয়েস্ট বেঙ্গল বর্ডারে পৌঁছে যায়। সেখানে তাদের দেখা হয় আরও কিছু পাকিস্তানি মুসলিমদের সঙ্গে। তারা তাদেরকে বলে, ইন্ডিয়াতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা জানি যে আপনারা বর্মার থেকে পালিয়ে এখানে এসেছেন এবং আপনাদেরকে বাংলাদেশ সরকারও আপন করে নেয়নি, কিন্তু আপনারা একদমই চিন্তা করবেন না, ইন্ডিয়াতে আপনাদের সবাইকে আমরা থাকার জন্য জায়গা এবং সবাইয়ের খেয়ালও রাখা হবে। এরপর তাদের লিডার সি খান বলে, তোমরা তোমাদের সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকেও এখানে আনতে পারো। এখানে তোমাদের যত বেশি সংখ্যা বাড়বে তত শীঘ্রই আমরা এখানে রাজত্ব করতে পারবো। আসলে এরা অবৈধভাবে ইন্ডিয়াতে অনুপ্রবেশ করাতো। যদি তাদের মধ্যে কেউ হিন্দু হতো তাহলে তারা তাদেরকে বলতো, আমরা তোমাদেরকে সাহায্য করতে পারি, কিন্তু এর বদলে তোমাদেরকে নিজের ধর্ম পরিবর্তন করতে হবে। যখন সি খান এইসব বোঝাচ্ছিল তখন সেই মহিলাটা সেখানে আসে, যার মেয়েকে গত রাতেই সেই এজেন্ট তুলে নিয়ে গিয়েছিল। সে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলতে থাকে, আমাকে আমার বাচ্চাটাকে ফিরিয়ে দাও প্রথমে। এই বলে সে সি খানকে পিছনে এক লাথি মারে। এরপর সি খান রেগে গিয়ে তাকে মারতে আসে, কিন্তু তখনই সুহাসিনী তাদের মাঝে চলে আসে আর তার কাছে থেকে জীবন ভিক্ষা চায়, যেটার পর আপাতত সে তাকে কিছুই বলে না। এরপর রাত হয়ে যায় এবং সবাইকে ক্যাম্পে গিয়ে বিশ্রাম নিতে বলা হয়। কিন্তু তখন সি খান আর গাজী বলেই, ওই মহিলাকে এইভাবে যেতে দিলে চলবে না, ওকে অবশ্যই শায়েস্তা করা দরকার। এরপর তারা তাকে শাস্তি দেওয়ার জন্য যায়, কিন্তু তখন আবারও সুহাসিনী তাদের মাঝে এসে সেই মহিলাকে বাঁচানোর চেষ্টা করে। সি খান বলে, যদি তোমরা নিজেদের ধর্ম চেঞ্জ করে মুসলিম হয়ে যাও তাহলে আমরা তোমাদেরকে ছেড়ে দেবো, কিন্তু তবুও সেটা করতে কেউ রাজি হয় না। এরপর সি খান বলে, ঠিক আছে, তাহলে কাফিরদেরকে মারলে জান্নাত লাভ হবে। ঠিক তখনই তাদের মধ্যে একজন মহিলা বলে ওঠে, যেটা শোনার পর সি খান তাকে গুলি করে মেরে ফেলে। এরপর সেই মহিলাকে একটা ক্যাম্পের মধ্যে নিয়ে যাওয়া হয় এবং তার সঙ্গে একের পর এক চড়াও হয়, যেটার ফলে সেই মহিলাও মারা যায়। পরের দিন সকালে আমরা কিছু লোকজনকে ক্যাম্পে আসতে দেখি, যারা কিনা অনুপ্রবেশকারী রোহিঙ্গা ও মুসলমানদের আধার কার্ড ও রেশন কার্ড করে দিতে এসেছিল। ঠিক তখনই সুহাসিনীর ক্যাম্প থেকে একটা মেয়ে বেরিয়ে আসে আর তাদেরকে বলে, আমি ধর্ম পাল্টাতে রাজি আছি। যেটা শোনার পর সি খান ও তার লোকজন প্রচুর খুশি হয় এবং তখনই তার ইসলাম ধর্ম কবুল করানো হয় আর তাকে নিকাহ করিয়ে দেওয়া হয়, যেটার পর তার নামে বিভিন্ন সরকারি কাগজপত্র বানিয়ে দেওয়া হয়। সকলে উৎসবে মেতে ওঠে। ঠিক তখনই সুহাসিনী সেটা সুযোগ উঠিয়ে একটা বাচ্চাকে নিয়ে সেখানে থেকে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে একটা সময় রাস্তায় সেই বাচ্চা ছেলেটার প্রচুর তেষ্টা পায়। এরপর সুহাসিনী সেই বাচ্চাটার জন্য জল আনতে যায়, কিন্তু তখনই সেই সময় একজন তাকে গুলি করে মেরে ফেলে, যেটার পর সুহাসিনী ভয় পেয়ে নিজের জীবন বাঁচিয়ে সেখানে থেকে পালিয়ে যায়। পালাতে পালাতে তার প্রতীক নামে একটা ছেলের সঙ্গে দেখা হয়, যেখানে একজন লেখক ছিল এবং সে সুন্দরবনের উপরে একটা বই লিখছিল। এরপর ধীরে ধীরে সুহাসিনী তার উপর ভরসা করতে শুরু করে। প্রতীক তাকে পরের দিন কলকাতায় নিয়ে আসে তার বাড়িতে, যেখানে সুহাসিনী তাকে জানায় যে বাংলাদেশে চলা একটা দাঙ্গায় কিভাবে তার পুরো পরিবার শেষ হয়ে গিয়েছে। প্রতীক তখন তাকে জানায় তারও ঘর আগে বাংলাদেশে ছিল এবং সেখানে মুসলিমদের সংখ্যা বেশি থাকায় সেখানে দাঙ্গা হওয়াটা খুবই স্বাভাবিক ছিল। সেই দাঙ্গায় তারও পরিবার শেষ হয়ে গিয়েছে, সেই কারণে সে ইন্ডিয়াতে পালিয়ে এসেছে
এবং সে এখন দিল্লিতে শিফট করতে চায়। এটা শোনার পর সুহাসিনী তাকে বলে, আমাকেও তুমি নিজের সাথে করে দিল্লিতে নিয়ে চলো, সেখানে গেলে হয়তো আমি সুরক্ষিত থাকবো। তখন প্রতীক তাকে বোঝাতে থাকে, তুমি সবেমাত্র বাংলাদেশ থেকে এসেছো এবং তোমার কাছে এখন ইন্ডিয়ার কোনো আইডি প্রুফও নেই, এমন অবস্থায় দিল্লি যাওয়া অসম্ভব। তখন সুহাসিনী জানায়, বর্ডারে কিছু লোক অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড ও রেশন কার্ড তো বানিয়ে দিচ্ছিল, তুমিও আমাকে বানিয়ে দাও প্লিজ। প্রতীক বলেই, এইসব কিছু রাজনীতির একটা অংশ, এইসব ভোট ব্যাংকের জন্য করা হয়। তখন সুহাসিনী বলে, কিন্তু ভারতীয় সরকার তো বাংলাদেশ থেকে আসা সংখ্যালঘু হিন্দুদের জন্য কানুনও তো বানিয়েছে, তাই না? তখন প্রতীক জবাব দেয়, সেই কানুন পশ্চিমবঙ্গ সরকার এখানে লাগুই হতে দেয়নি। এটা শোনার পর সুহাসিনী চিন্তায় পড়ে যায় যে এটা কেমন কথা হলো। এরপরের সিনে আমরা প্রতীককে একটা মাজারের সামনে দাঁড়িয়ে থাকতে দেখি, যেখানে সে কাউকে ভাইজান বলে ডাকছিল। তখন আমরা জানতে পারি যে আসলে প্রতীক একজন মুসলিম ছেলে ছিল এবং তার আসল নাম হলো আতিফ খান। তার ভাইয়ের নাম হলো মাহমুদ খান, যে কিনা নিজের সম্প্রদায়ের মানুষদেরকে বলতে থাকে, এখানে আমাদের সংখ্যা যত বেশি বাড়বে তত শীঘ্রই আমরা পশ্চিমবঙ্গেও শাসন করতে পারবো, আর বিরোধী পার্টিকে কেউ একটাও ভোট দেবে না, আর অন্য কাউকেও দিতে দেবে না। পরের সিনে আমরা দেখতে পাই সুহাসিনী প্রতীককে বলছিল, আমি মন্দিরে গিয়ে পূজা দিতে চাই, যেটার পর প্রতীক তাকে সেখানে থাকে একটা মন্দিরে নিয়ে যায়। কিন্তু সেখানকার পূজারীও সমস্ত ধর্মকে প্রচার করার নাম করে শুধুমাত্র মুসলিম ধর্মকে প্রচার করছিল। এটা দেখার পর সুহাসিনী তখনই সেখানে থেকে বেরিয়ে আসে। এরপরের সিনে আমরা মেহমুদকে দেখি, যে কিনা একজন রিপোর্টার প্রজ্ঞার ব্যাপারে কথা বলছিল, যে কিনা দিল্লি থেকে এখানে এসেছিল এবং সে তাদের বিরুদ্ধে রিপোর্টিং করছিল। ঠিক তখন আমরা অন্যদিকে প্রজ্ঞা ও তার ক্যামেরাম্যানকে দেখতে পাই, যাদেরকে মেহমুদের লোকেরা রাস্তায় ধরে ফেলে। ভিড়ের মধ্য থেকে কিছু লোক বলে ওঠে, এইসব মিডিয়ার লোকেদেরকে আমাদের এলাকায় প্রবেশ করতে দেওয়া উচিত নয়, এরা সবসময় হিন্দু ও মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে। এই বলে তারা সেই রিপোর্টারের পোশাক ছিঁড়ে ফেলে এবং তার পিঠে হোয়াট ফর ম্যাডাম লিখে দেয়। ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে একটা ছেলে বেরিয়ে আসে এবং একটা বম দেখিয়ে সবাইকে সেখানে থেকে ভাগিয়ে দেয়, যেটার ফলে তাদের জীবন রক্ষা পায়। পরের সিনে আমরা প্রতীকের ঘরের কাজের মেয়ে রোজাকে দেখতে পাই, যেখানে সুহাসিনীকে একটা মসজিদে নিয়ে যায় এবং সে তার ধর্মকে নিয়ে প্রশংসা করতে থাকে সুহাসিনীর সামনে, যাতে সেও নিজের ধর্ম চেঞ্জ করে নেয়। রোজা ধীরে ধীরে সুহাসিনী ব্রেন ওয়াশ করতে শুরু করে, যাতে সে ইসলাম ধর্ম কবুল করে। সে তাকে জাকির নায়কের ভিডিওও দেখায়। এরপর একদিন সুহাসিনী তার সঙ্গে বাইরে ঘুরতে চলে যায়, কাউকে কিছু না বলে। সেখানে থেকে ফিরে আসার পর প্রতীক রেগে গিয়ে রোজাকে প্রচুর ধমক দেয়। এরপর একদিন প্রতীক সুহাসিনীকে তার নতুন বুক লঞ্চের দিনে ডাকে, যেখানে সে সুহাসিনীকে বলে যে সে বেদ ও পুরাণ সম্বন্ধিত বই ছাপিয়ে লোকেদের কাছে পৌঁছে দেয়। এটা শোনার পর সুহাসিনী সেটা খুবই পছন্দ হয় এবং তারপর থেকে সে প্রতীকের ওপর আগের থেকেও বেশি ভরসা করতে শুরু করে। কিছুদিন পর প্রতীক তাকে প্রস্তাব দেয়, তুমি আমাকে বিয়ে করো, যেটার পর তুমি ভারতীয় নাগরিকত্বও পেয়ে যাবে এবং তোমার দিল্লি যাওয়ার স্বপ্নও পূরণ হয়ে যাবে। এবং পরের দিন সে বিয়ে সম্বন্ধিত সমস্ত কাগজপত্র নিয়ে চলে আসে। সেই সব কাগজে সাইন করতে করতে সুহাসিনী তাকে বলে, এই বিবাহ শুধুমাত্র লোক দেখানো, দিল্লিতে পৌঁছানোর পর তুমি তোমার রাস্তায় আর আমি আমার। আমি সেই সমস্ত হিন্দু মাইনরিটিদেরকে দেশের সকলের সামনে তুলে ধরব, যাদেরকে জোর করে ইসলাম কবুল করানো হয়েছে। ঠিক তখনই আবারও একবার সুহাসিনী দেখতে পায় তাদের ঘরের বাইরে দাঙ্গা শুরু হয়ে গিয়েছে, যেটার ফলে প্রচুর নিরপরাধ মানুষ মারা যাচ্ছে। প্রতীক তাকে জানায় মুসলিম পার্টি জিতে গিয়েছে এবং যারা যারা তাদেরকে ভোট দেয়নি তাদেরকে বেছে বেছে শাস্তি দেওয়া হচ্ছে। এসব দেখার পর সুহাসিনী প্রচুর চিন্তায় পড়ে যায় এবং পরের দিন সে সেই রিপোর্টার প্রজ্ঞার সঙ্গে দেখা করে আর তাকে পুরো ঘটনা খুলে বলে এবং প্রজ্ঞা তার সেই স্টেটমেন্ট রেকর্ড করে নেয়। ঘরে ফিরে আসার পর সে দেখতে পায় প্রতীক নেশা করে বাড়ি ফিরে এসেছে আর তার সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করে। তখন সুহাসিনী তাকে বলে, আমাদের বিবাহ শুধুমাত্র কাগজ কলমে, আমার কাছে আসার একদমই চেষ্টা করো না। পরের দিন প্রতীক তার ভাই মেহমুদের কাছে যায়, যেখানে একজন মৌলবী তাকে বলে, তুই ওই মেয়েটার প্রেমে পাগল হয়ে গিয়েছিস, শীঘ্রই ওকে শেষ করে ফেল, নয়তো ও আমাদের জন্য বিপদ ডেকে আনতে পারি। পরের দেশে আমরা দেখতে পাই বাংলাদেশের মতোই পুরো শহরে সারিয়া কানুন লাগু করে দেওয়া হয়েছে, যেটার মানে হলো এখন থেকে মহিলারা পর্দা ছাড়া বাইরে বেরোতে পারবে না, টিভি, ফোন, মিউজিক সবকিছু হারাম হবে। যারা যারা এটা মানবে না তাদেরকে শাস্তি দেওয়া হবে। সুহাসিনী এটা শোনার পর রোজাকে জিজ্ঞাসা করে, এটা কেমন ধরনের কানুন? রোজা বলে, আমাদের ধর্মে এমনটাই হয়। এরপর সে তার নিজের একটা দুঃখের ঘটনা বলতে শুরু করে, একদিন আমি আমার দেওরের সঙ্গে বাইরে কেনাকাটি করতে গিয়েছিলাম, যেটা জানার পর আমার স্বামী আমাকে তালাক দিয়ে দেয়। যেটার পর মৌলবীর কাছে গেলে সে বলে, যদি তুমি আবারও তোমার স্বামীর সাথে নিকাহ করতে চাও তাহলে প্রথমে আমার সঙ্গে হালালা করতে হবে, যেটাতে আমার স্বামী রাজিও হয়ে যায়। এরপর মৌলবী আমার সঙ্গে হালালা করতে শুরু করে, কিন্তু তারপর আমার স্বামী অন্য একজনকে নিকাহ করে আর আমাকে তালাক দিয়ে চাকর বানিয়ে রাখে। রোজার জীবন কাহিনী শুনে সুহাসিনীর চোখে জল চলে আসে। পরের দিন সে প্রজ্ঞার সঙ্গে দেখা করে আর তাকে বলে, আমি তোমার সঙ্গে দিল্লি যেতে চাই। প্রজ্ঞা বলে, ঠিক আছে, তাহলে কাল সকালে স্টেশনে সময় মতো চলে আসবে। তখন এই রাস্তায় সুহাসিনী দেখা হয় সেই মেয়েটার সঙ্গে, যেখানে ইসলাম কবুল করেছিল। তার স্বামীও তাকে তালাক দিয়ে ঘর থেকে বের করে দিয়েছিল, যেটার ফলে তার এখন ভিক্ষা করা ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। সুহাসিনী বলে, তোমার সঙ্গে তো এমনটাই হওয়া উচিত ছিল,
তখনই তার কাছে রোজার কল আসে, যে কিনা সুহাসিনীকে প্রতীকের ব্যাপারে সমস্ত সত্যি কথা বলে দেয়। ঘরে ফিরে এসে সুহাসিনী প্রতীককে বলে, এখন আমি তোমার ব্যাপারে সবকিছু জানি। তোমার আসল নাম হলো আতিফ খান। প্রতীক সাজে আমার সঙ্গে বিয়ে করেছো যাতে আমাকে ইসলাম কবুল করতে পারো, কিন্তু এখন তোমার এই প্ল্যান আমি কিছুতেই সফল হতে দেব না। এই বলে সুহাসিনী হঠাৎ তাকে গুলি করে মেরে ফেলে। আতিফের মৃত্যুর পর সুহাসিনী স্টেশনে যায় দিল্লির ট্রেন ধরতে, কিন্তু তখনই মেহমুদের লোকেরা তাকে ধরে ফেলে। ঠিক তখনই সেখানে সেই ছেলেটা চলে আসে যেখানে প্রজ্ঞার জীবন বাঁচিয়েছিল, কিন্তু মেহমুদের লোকেরা তাকেও মেরে ফেলে। এরপর তারা সুহাসিনীকে একটা কুটিরের মধ্যে বন্ধ করে রাখে। অন্যদিকে প্রজ্ঞা যখন সুহাসিনীকে কল করে তখন তার ফোন সুইচ অফ বলতে থাকে, যেটার পর সে একাই দিল্লি চলে যায়। আর টিভি চ্যানেলে সুহাসিনীর কল রেকর্ডিং চালিয়ে সবাইকে শোনায়, যেখানে বাংলাদেশে হওয়া সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার তুলে ধরা হয়। ওদিকে এই ব্যাপারে যখন মেহমুদ জানতে পারে তখন সে সুহাসিনীকে ইসলাম কবুল করানোর জন্য জোর করতে শুরু করে। মৌলভী তার মুখ থেকে 3 বার ইসলাম কবুল বলার জন্য জোর করে, কিন্তু বারবার সুহাসিনী হাসতে হাসতে জোরে জোরে বলতে থাকে, যেটার ফলে মৌলভী রেগে গিয়ে তখনই তার মাথা ধর থেকে আলাদা করে দেয়। এবং এটার সাথেই সুহাসিনীর গল্প এখানেই সমাপ্ত হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মুভির গল্প, দ্য ডায়েরি অব ওয়েস্ট বেঙ্গল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।